জন্য ছেলে চাচ্ছে যে বিরিয়ানি খাবে। সব কাজ সেরে এসেছি, গুছিয়ে এসেছি। এই যে গোটা বাচ্চাটা আমি শেষ করে নিয়েছি। তার জন্য আমি আর বেশিরভাগ সময় রাখবো। মাংস যদি একটু কম সিদ্ধ হয়, এই তো হয়ে গেল আমার বিরিয়ানি। এই যে দেখতে পাচ্ছেন, সকালে উঠে কুমড়ে বড়ি দেওয়া কিন্তু শেষ, বড়ি দেওয়া শেষ। সকালে খেয়ে নিয়েছি আলু ভর্তা, ডাউল আর ডিম ভাজি। দুপুরের জন্য ছেলে চাচ্ছে যে বিরিয়ানি খাবে, তাই যে বিরিয়ানি আমি রান্না করবো, তার মাংসটা বের করে রাখছি। বিরিয়ানি রান্না করার যে সমস্ত মানে জিনিস লাগে এগুলো আমি সব ঢাকায় রেখে এসেছি। এখানে মনে করেন বড়ি থাকে দেখে মানে আমার কাছে যা আছে তাই দিয়ে আজকে বিরিয়ানিটা আমি রান্না করে দেবো, কারণ সব কিছু রেখে এসেছি। এখন বুড়া মানুষের রান্না বান্না তো জানেনি কেমন, এখন এখানে তো আর হঠাৎ করে আমি সব কিছু মশলা পাবো না, তারপর যা আছে তাই দিয়ে রান্না করে দেবো। আর দেখুন বড়ি দেওয়ার পরে পুরো বাড়ি আমার একেবারে এলোমেলো হয়ে পড়ে আছে। কত কিছু যে কাজ আমাকে করা লাগবে, তা আগে এগুলো পরিষ্কার করে নিয়ে একেবারে ফ্রেশ করে তারপরে এই করবো। যে জামাটা আমার সব মনে করেন যে একেবারে বড়ির এতে সব নষ্ট হয়ে আছে, আর আমার তো মুখ তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। এভাবেই আজকে কাজগুলো সেরে নেব, আমার সঙ্গে থাকুন। তো এটাকে পানিতে ভিজিয়ে দিই মাংসটা, তারপরে অন্যান্য কাজ করার পরে আমি রান্নাটা করব। সব এলোমেলো হয়ে আছে, আমি ছাড়া তো আর কাজ করার কেউ নাই, আমাকেই করতে হবে যেহেতু, তাই আগে আমি গুছানো কাজগুলো সেরে নিই তারপরে। বাসায় ছোট মানুষ আছে, ছোট বাচ্চা আছে, বাচ্চা থাকলে যা হয় দেখুন, এই যে পাটকারি মানে কোথায় কি নিয়ে এসে সব এলোমেলো করে রেখে দেবে। ছোট বাচ্চা থাকলে যা হয়, যতই গুছিয়ে রাখবে ততই নোংরা করবে। আর তাকে ধরুন গ্রামের বাড়ি, সবসময় তো খোলামেলা অপরিষ্কার তো থাকবেই, যেহেতু মুরগি টুরগি থাকে, তারপরে অনেক রকমের কাজ করা হয়। গ্রামের বাড়ি মানে যতই পরিষ্কার রাখেন এলোমেলো থাকবেই। তবে আমি আসার পরে চেষ্টা করি যতটুকু পরিষ্কার রাখার জন্য, কারণ এই বাড়ি তো আর মনে করেন রাখবে না, একসময় ভেঙে ফেলবে, নতুন করে আবার চেষ্টা করবে। সব কাজ সেরে এসেছি, গুছিয়ে এসেছি। আর বিরিয়ানি রান্না করব, তাই আমি একটু কুটা বাছাগুলো সেরে নিই, যেগুলো লাগে পেঁয়াজ টেয়াজগুলো এগুলো আমি কুটে নেব। এখন চলে এসেছি কুটা বাছাটা করতে। নতুন পেঁয়াজ, এই পেঁয়াজে প্রচণ্ড পরিমাণ ঝাঁজ, চোখে মানে পানি আসে, আর মনে করেন বাড়তে গেলে তো খুবই কষ্ট, খুবই মানে ঝাঁজ এই পেঁয়াজের। এই যে কুটা বাছাটা আমি শেষ করে নিয়েছি, এই যে সবগুলো কুটে বেছে নিয়েছি। এবার আমরা বাটা ঘষা করে নেব, সেই সাথে মাংসগুলো টুকরো করে নেব, মুরগিগুলো টুকরো করে নেব। নেওয়ার পরে বাটা ঘষা করে আমি চুলাতে বসিয়ে দেব, কারণ আজান দিয়ে ফেলেছে, দ্রুত রান্নাটা সারতে হবে। দেখতে পাচ্ছেন আমার মুরগি খিদে লেগেছে দেখে কিভাবে ডাকছে। এখন গিয়ে একটু মুরগিকেও খাবার দেবো, দিয়ে তারপরে আমি আবার মানে ফিরে আসবো। চাউলটাও ধুতে হবে, একটু দ্রুত করতে হবে আমাকে, বসে থাকার সময় নাই।
আজকে চাউলগুলো একটু পুরাতন মনে হচ্ছে, চাউলে ভাত বাড়বে, খুব সুন্দর ভাত বাড়বে, দেখতেই পাচ্ছেন। মানে পুরাতন আর হলে নতুন চাউল চিনবেন কিভাবে? দেখবেন যে একেবারে নতুন চাউল হলে বেশিরভাগ ধপ 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 করবে, আর ভিতরে একটু আলো আলো ভাব মনে হবে। আর পুরাতন যে চাউলটা দেখবেন যে একবারে মানে ধপধপেটা একটু কম হবে, সেটাই মানে ভাববেন যে পুরাতন চাউল। এটা হলে পুরাতন চাউল। এই যে একটু লালচে, হ্যাঁ একটু হালকা লালচে লালচে হয়েছে, সেটাকে বলবেন পুরাতন। আমি ধুয়ে নেব চাউলটা। এই যে মাংস কিন্তু আমি অলরেডি অফ ক্যামেরায় কুটে নিয়েছি। এই যে আমি এই সাইজ মতো রেখেছি মাংস, এবার ধুয়ে নেব। যেহেতু পুরাতন চাউল 4 থেকে 5 বার অবশ্যই ধুয়ে নিতে হবে, যতক্ষণ এই পানিটা ঘোলা না থাকে। মানে চকচকে যখন পানিটা আসবে সে সময় বুঝবেন যে হ্যাঁ চাউলটা ধোয়া হয়ে গেছে। কেননা দোকানের চাউল মেডিসিন টেডিসিন দিয়ে রাখে, আরও অনেক কিছু দিয়ে রাখে, তার জন্য কিন্তু চাউলটা খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। কারণ বাসায় ছোট বাচ্চারাও আছে, অনেক রকম জিনিস দেওয়া থাকে এর ভিতরে। এমনকি মনে করেন যে পোলাওর সেন্টটা রাখার জন্য তারা সেন্টও অনেক সময় ব্যবহার করে ফেলে, তার জন্য সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। এটা দেখতে পাচ্ছেন একবারে চকচকে কিন্তু পানিটা বের হয়ে গিয়েছে। এখনই বোঝা যাচ্ছে যে চাউলটা ধোয়া হয়ে গিয়েছে। যেহেতু আমাদের জমির চাউল না, মানে বস্তার ভিতরে পোড়া থাকে, তার জন্য কিন্তু পুরাতন চাউল তো ছাতা পড়ে যায়, ভালোভাবে ধুয়ে নিতে হবে। তখন দেখবেন চাউলটা ধোয়া হয়ে গিয়েছে, নিম্ন 20 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে কিন্তু হাত দিয়ে ডলবেন না, তাহলে কিন্তু চাউলগুলো ভেঙে যাবে। আর ভিজিয়ে রাখার কারণটা একটাই হচ্ছে, রান্না করতে যখন যাবেন মানে ভিজে রাখার পরে কিন্তু ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পরে যখন রান্না করতে যাবেন এই চাউলটা অর্ধেকেরও বেশি লম্বা হয়ে যাবে। ভিজে রাখলে পোলাওর চাউলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হয়ে যায়। এটা হলে সবচেয়ে ভালো এবং ঝরঝরে হবে ভাতটা। ঠিক আছে, 20 মিনিট অন্তত ভিজিয়ে রাখবেন। তো থাক, ভিজানো থাক, ততক্ষণ আমি মাংসটা ধুয়ে নিই। আমি আগে থেকে সব বেছে একদম ফ্রেশ করে রেখেছি, শুধু ধোয়াটা ধুয়ে নিচ্ছি। এর ভিতরে কোনো ময়লা নেই, এক্সট্রা ময়লা কখনো মানে নেই। আমি আগে থেকে কিন্তু সবগুলো ইয়ে করে নিচ্ছি, এখন শুধু ধুয়ে নেব। যেহেতু মাংসটা আগে থেকে ধোয়া আছে, তার জন্য আমি আর বেশিরভাগ সময় রাখবো না, 2টা ধোয়া দিলেই কিন্তু হয়ে যাবে। এই তো আর একটা ধোয়া দিলে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কোনো রক্ত বের হচ্ছে না বা কোনো ইয়ে হচ্ছে না। এই যে ধুয়ে তুলে নিলাম। এই তো মাংসটা ধোয়া হয়ে গেছে। মাংস ধুতে ধুতে কিন্তু আমার চাউলটা ভিজে গেছে। আমি চাউলটা এখন মানে একটা জালিতে মানে ছাঁক দিয়ে যাব, পানিটা ঝরতে থাকবে, সেই মুহূর্তে আমি বেটে নিব, নিয়ে কিন্তু মাংসটাকে কষিয়ে নেব। এই তো চাউলটা কিন্তু ভিজে গেছে, তাই জোরে উঠানো যাবে না, ভেঙে গেলে কিন্তু লম্বা লম্বা এটাই হবে না। এই যে ঠিক আলতোভাবে এভাবে তুলে নিতে হবে। জানি সবাই সব কিছু জানেন, তারপরে যেহেতু আমি রান্না করছি, আমার চেয়ে যারা একটু কম জানেন তাদের একটু উপকার হবে। যেহেতু আমার সংসার 20 থেকে 25 বছরের সংসার হয়ে যাচ্ছে, সেহেতু কিন্তু আমি একটু জানলে একটু বেশি জানি। আর যারা নতুন নতুন সংসার মানে বেঁধেছেন তাদের জন্য একটু উপকার হতেও পারে, তার জন্য কিন্তু আমি প্রথম থেকে সব কিছু খুলে বলার চেষ্টা করছি। একজনের না একজনের তো উপকার হবে, অবশ্যই হবে। আমি তাই বললাম সব কিছু। এই তো চাউলটা ধোয়া হয়ে গিয়েছে, আমি দ্রুত কিন্তু চুলার কাছে চলে যাব। আজান দিয়ে ফেলেছে, বেশি দেরি করলে হবে না। আমি শুধু গরম গরম খাওয়ার জন্য একটু দেরি করে রান্নাটা করছি।
যেহেতু সময় নেই তাই একসঙ্গে আমি সবগুলোই করে দেব, বেটে দেব। এই যে আদাগুলোও আমি কিন্তু জিরার সঙ্গে বেটে নেব, তাহলে সময়টা একটু কম লাগবে, আলাদা আলাদা করে বাটতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমি এর ভিতরে একটু হালকা কাঁচা মরিচও বেটে দিয়েছি, কেননা আব্বা আম্মা একটু ঝাল পছন্দ করে, একটু ঝালও মানে আমি বেটেও দিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু টমেটো সস দিয়ে দিলাম, যে মাংসের ভিতরে ঢুকলে একটু ভালো লাগবে খেতে। এবার আমি অর্ধেকটা পরিমাণ বিরিয়ানির মশলা এটার ভিতর দিয়ে দিলাম। এর ভিতরে বেশিরভাগ কিছু থাকে, তারপরে আমি একটু আলাদা আলাদা অল্প অল্প করে দিয়ে দিয়েছি। তোমার চিকেনের বিরিয়ানি আর মুরগি, ও আল্লাহ ভাই তো সব খেয়ে ফেলেছে যে। না ও মানে ফার্মে যায়, মুরগি আছে কিনা দেখছি। আমি জাল করে একটু দুধ দিয়ে দিচ্ছি, টক দই দিলে খুবই ভালো হয়, সেটা এখানে আমি আজকে দিতে পারছি না। 1 চামচ মতো আমি দিয়ে দিলাম লেবুর রস। একটু হালকা পাতলা টক টক না হলেও ভালো লাগবে না, মানে আমার কাছে যেটা আছে ঠিক সেটা দিয়েই কিন্তু আমি আজকে বিরিয়ানিটা রান্না করছি। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই তো মাংসটা আমার অর্ধেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে, আর মশলাগুলো যে গ্রেভি হয়ে গিয়েছে, গ্রেভি যখন হয়ে যাবে তখনই মাংসটাকে নামিয়ে রাখতে হবে, কারণ বাদ বাকিটা সিদ্ধ কিন্তু পোলাওর ভিতরে হয়ে যাবে চাউল যখন দেবো। এই পরিমাণে আমি নামিয়ে ফেলবো। কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম, রান্না করতে হয় যে তারা কি খায় বা কি খায় না, তাই বেরেস্তা দেবো না, বেরেস্তা যেহেতু খায় না। আসলে গ্রামে মনে করেন আমরা তো সচরাচর সপ্তাহে 2 দিনও বিরিয়ানি খেয়েছি, আমরা অভ্যস্ত, কিন্তু গ্রামের মানুষ তো সবাই তো আর বিরিয়ানির প্রতি এত অভ্যস্ত না, ঠিক আছে, তারা গন্ধই অনেকে সহ্য করতে পারে না। ঠিক সে সূত্রে আব্বা আম্মা যেভাবে খায় আমি সেভাবেই কিন্তু রান্না করার চেষ্টা করছি, যেন তারা একটু হলেও মন ভরে খেতে পারে। আর আমার কাছে যে মশলা আছে আমি সেগুলো দিয়ে কিন্তু চালিয়ে নিচ্ছি আজকে, যেহেতু আমার কাছে কিছু নেই, যা আছে তাই দিয়েই কিন্তু আজকে বিরিয়ানিটা হচ্ছে। দেখুন কি পরিমাণ ঝরঝরে হলে পোলাওটাও ঝরঝরে হবে এবং প্রত্যেকটা দানা কিন্তু লম্বা লম্বা হবে এইভাবে, ঠিক আছে। আমি এভাবেই কিন্তু ছেঁকে নিয়েছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজটা একটু বেশি এক প্রকারে বেরেস্তাই হয়ে গেল, বেশি ভেজে গিয়েছে। যাক কি আর করার, যেটা যখন হবে মেনে নিতে হবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, লবণটা সবসময় স্বাদ মতো লবণটা থাকবে। যেহেতু চাউল ভাজছি তাই একটা তেজপাতা আমি 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, 2 টুকরো আমি দারচিনি দিয়ে দিলাম। বিরিয়ানির মশলার ভিতরেও তো সব দেওয়া আছে, আমি অল্প অল্প করে তাও দিয়ে দিলাম। টাটকা টাটকা একটা আলাদাই স্বাদ আসবে। এবার আমি পানিটা দিয়ে দেবো, আর সব সময় পানি দেওয়ার সময় খেয়াল করতে হবে যে ফুটন্ত গরম পানি দিতে হবে, বাবা অতিরিক্ত গরম হয়ে গেছে। কেন পানি দিলে আপনার চাউলের গরম আর পানির গরম একসাথে থাকলে টেস্টটা মাশাআল্লাহ অনেক ভালো আসবে। যেহেতু সবকিছুই মানে গরম পানি করে ফোটানো, তাই আমি একসঙ্গেই দিয়ে দিলাম। মাংস যদি একটু কম সিদ্ধ হয় এখন দিয়ে দিলে এটা ম্যানেজ হয়ে যাবে।
এবং মাংসের ভিতরে সম্পূর্ণ টেস্টটা ঢুকে যাবে এবং বিরিয়ানিটাও কিন্তু ইয়ামি ইয়ামি হবে। সে সাথে আরও একটু আমি দুধ দিয়ে দেবো, খেতে টেস্ট আরও ভালো হবে। এবার আরও 1 চামচ মতো আমি সস দিয়ে দেবো। প্রত্যেকটার সঙ্গে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিতে হবে যেন একসঙ্গে সব টেস্টটা ভিতরে যায়। বাদ বাকি যে বিরিয়ানি মশলাটা ছিল সেটা এবার আমি ছিটিয়ে দিলাম। আর হয়তো সবাই বলতে পারেন যে কড়াতে রান্না করা হচ্ছে কেন। আসলে কড়াতে রান্না করলে আমি একটু মানে সুবিধা হয়, আমি নাড়াচাড়াটা একটু সুবিধা হয়, এজন্য আমি আমার নিজের সুবিধার কারণে আমি কিন্তু কড়াতে রান্না করলাম। এর মাঝে আমি একটু দিয়ে দিলাম কেওড়া জল আর সামান্য পরিমাণ আমি গোলাপ জল দিয়ে দিলাম, বেশি ফ্লেভার আবার ভালো লাগবে না। লাস্টে কয়েকটা কাঁচা মরিচ ছিটিয়ে দিলাম, একটু কাঁচা মরিচের ফ্লেভারের জন্য। একবারে পারফেক্ট পানিটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন একবারে ঝরঝরে হবে বিরিয়ানিটা। দেখতেই পাচ্ছেন। এবার আমি নাড়াচাড়া করে একটু ভাপে রেখে দেব, চুলার উপর রেখে দেব। বাদ বাকিটা কেমন ঝরঝরে হয়েছে সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই তো ফাইনালি আমার বিরিয়ানি হয়ে গেল। আর এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এই যে কড়াইটা আর একটু বড় হলে আরো আমার সুবিধা হতো। চাউলটা পুরাতন দেখে বেড়েছে, সুন্দর ভাত বেড়েছে। আর একটু রেখে আমি নামিয়ে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো হয়ে গেল আমার বিরিয়ানি। একেবারে ঝরঝরে হয়েছে, দেখুন অসাধারণ, একবারে ঝরঝরে। অসাধারণ ঝরঝরে। ঘরে থাকা মশলা দিয়েই আমি বিরিয়ানিটা বানিয়েছি, সে সূত্রে কিন্তু অসাধারণ টেস্ট এসেছে। একদম যে বিরিয়ানিতে যে এত কিছু দেওয়ার পরে যে মানুষ মনে করেন যে একদম ভালো টেস্ট আসবে আসবে তা কিন্তু না। খালি নিয়ম কানুনটা ভালোভাবে জানলেই বিরিয়ানির কিন্তু টেস্ট এমনিতেই নিয়ে আসা যায়। এই যে দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে, একদম ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন। আর মাংসগুলো কিন্তু সব একেবারে গোটাই আছে, ভেঙে যায়নি। এটাই হচ্ছে পারফেক্ট, মানে আমার কাছে এটাই হচ্ছে পারফেক্ট বিরিয়ানি। বিরিয়ানি আলারা কেমন খাচ্ছ? অসাধারণ অসাধারণ। ইন্নি কেমন লাগছে? অনেক ভালো লাগছে, টেস্ট লাগছে। উরি বাবা, উরি বাবা, পারফেক্ট ঝাল, পারফেক্ট লবণ, পারফেক্ট মশলা, তারপরে মাংসের টেক্সচারটা যেটা আছে, এবারে যে মাংসের দিকটা পারফেক্ট। আর মুরগিটা একটু বড় ছিল, মানে এটা হচ্ছে 4.5 কেজির মুরগি ছিল, সেখান থেকে কেটে অর্ধেকটা রান্না করা হয়েছে। এই যে একটু চিমড়ি আর কি। হ্যাঁ, আর আমাদের বাসার মুরগি বেশিরভাগ যেটা আমরা বাসায় খাই সেগুলোকে মনে করেন গম, ভুট্টা আর হলে ফিড একসঙ্গে করে মিশিয়ে দিত, একেবারে মনে করেন শক্ত হয় আর টেস্টটা আলাদা হয় এই মুরগিগুলো, কারণ আমার ফার্মের মুরগি। আমার মনে হয় এখানে যে দইটা দেওয়া হয় নাই তো বেস্ট হতো। দই 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 ছাড়া বিরিয়ানি একটু মানে খারাপ লাগবে হালকা। এই ধরনের জিনিসগুলো আসলে এরকমই, যে একটা জিনিস কম হলে ওই জিনিসটা বোঝা যায় যে হ্যাঁ এই জিনিসটা কম আছে। টক দই, ওটা বাদে সব ঠিক আছে। টক দইটা অবশ্যই লাগে বিরিয়ানিতে, একটু না দিলে কিন্তু ওই যে ইয়ামি যে একটা ভাব থাকে সেটা একটু মানে কম হয়ে যায়। তবে আমি আগে থেকে বলেছি আমার বাসায় যে মশলাগুলো ছিল ঠিক সেগুলো দিয়েই কিন্তু আমি
আজকে রান্নাটা করার চেষ্টা করেছি। আমি 18 বছর ঢাকায় ছিলাম, আমার যত কিছু ফার্নিচার থেকে শুরু করে সবই ঢাকায় আছে। আমি আম্মা আব্বার অসুস্থতার কারণে কিন্তু আমি বাড়িতে এসেছি, এখন থাকতে হবে 2-3 মাস। আপনাদের ভাইয়া ওখানেই আছে, তাই আমার কোনো কিছু এখানে নেই, সব কিছুই আম্মাদের যা আছে তাই দিয়ে আমি রান্না করে দিচ্ছি, কারণ এদের তো আর এ সমস্ত সময় নেই, তাই যা আছে তাই দিয়ে রান্না করলাম। আজকের মতো সবাই ভালো থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই টাটা দাও। কেমন লাগছে? এটা কি খাচ্ছে দেখি দেখি দেখি। ওরে বাবা, এর নিয়েও কিন্তু খুবই বিরিয়ানি পছন্দ করে, আর আমার ছেলে তো মানে বিরিয়ানি মানে খুবই তার পছন্দ, কি আর বলবো।